কর নীতি প্রণয়ন এবং কর বাস্তবায়ন কিংবা কর যে উত্তোলন প্রক্রিয়া, দুটো প্রতিষ্ঠানই আলাদা হবে। এবং কর নীতি তারাই তৈরি করবেন যারা আসলে কর বিষয়ে বিশেষজ্ঞ, এবং ফলে নীতি যেভাবে ঠিক এতদিন করা হয়েছিল সেই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো সমস্যা আছে, এবং নীতিগুলো কর উত্তোলনের ক্ষেত্রে অনেকটা বাধা হিসেবে হয়ে আছে। সে কারণে এটা একটা এই 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 বিভাজনটা কর ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে প্রসারিত করা, তো অটোমেশনের কাজ চলছে, এবং যেটা যত দ্রুত সম্ভব এটা যত বেশি কার্যকরভাবে প্রয়োগ করা যাবে তত আমরা আশা করি যে এইটা ক্রমাগতভাবে বাড়তে থাকবে। এবং কর ভিত্তিটাকে প্রসারিত করা এবং এটাকে যৌক্তিক এবং মানুষের জন্য সহনীয় জায়গায় রাখা, অর্থাৎ বিস্তার করানো হবে কিন্তু এমনভাবে এটা চাপানো হবে না যাতে করে সেটা তাদের জন্য একটা বড় অসুবিধার সৃষ্টি করে, ফলে যার যার সামর্থ্য অনুযায়ী কর দেওয়ার জায়গাটাই করা হবে। হ্যাঁ, একেবারেই যারা কাঁচা বাজার, মুদি দোকান, ছোট ক্ষুদ্র একটা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে এটা আওতার বাইরে রাখা হয়েছে। তবে ন্যূনতম একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন বিভিন্ন বড় বিপণী বিতান বাজারগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও একটা করের আওতার মধ্যে আনা, ন্যূনতম করের আওতার মধ্যে আনা। এই ভিত্তিটা যত প্রসারিত হবে তত কর বেশি উত্তোলিত হওয়ার সম্ভাবনা, এবং সেইগুলো কাজ সম্পন্ন হলে আশা করা যায় এনবিআরের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সর্বমোট 6,90,000 কোটি টাকা অভ্যন্তরীণ নেয়, তার মধ্যে 6,05,000 কোটি টাকা এনবিআর উত্তোলন করবে, এবং আমরা মনে করি যে এই কাছাকাছি আমরা যেতে পারব। এবং সেই জায়গাটায় যদি আমরা যাই তাহলে এখানে আমাদের অভ্যন্তরীণ আয়ের উপরে আমরা দাঁড়াতে পারবো। এখানে একটা অভিযোগ সবসময় উঠে যে ঋণ নির্ভর আসলে বাজেট তৈরি হচ্ছে। আগে এই অভিযোগটার ক্ষেত্রে সত্যতা ছিল, কেননা কর ব্যবস্থাপনার একটা বেশ স্থবিরতার মধ্যে ছিল, আমরা বেশি কর আদায় করতে পারছিলাম না এবং সেটার সম্ভাবনাটাও সামনে ছিল না, ফলে বাজেট বাড়ানো হচ্ছিল এবং সেটা প্রধানত ঋণ করে করে। এবং এই চাপটা কিন্তু ইতিমধ্যে আছে, অর্থাৎ যেভাবে ঋণ নির্ভর করা হয়েছে সেটা থেকে তো আমরা রাতারাতি বেরিয়ে আসতে পারি না, ঋণের সুদগুলো দিতে হচ্ছে, ঋণ পরিশোধ করতে হচ্ছে, এবং বর্তমান বাজেট করার জন্য যে ঘাটতি থাকছে সেটা ঋণের উপর নির্ভর করা হচ্ছে। কিন্তু লক্ষ্য করবেন যে আমরা অভ্যন্তরীণ আয় বাড়িয়ে ঋণের উপর নির্ভরশীলতা যে কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেটা করার জন্য এই বছরই কিন্তু বাজেটের মধ্যে ঋণের উপর যে নির্ভরতা সেটা কিন্তু গত বছরের তুলনায় শতাংশে অনেক কম, এবং এই ধারাটা অব্যাহত থাকবে, অভ্যন্তরীণ আয় বাড়তে থাকবে এবং ঋণ নির্ভরতা কমতে থাকবে। বাজেটের আকার যত বড় হবে হয়তো টাকার অঙ্কে বাড়তি দেখা যাবে, কিন্তু বাস্তবত যদি আমরা তার আনুপাতিক হিসাব করি অভ্যন্তরীণ আয়ের বৃদ্ধি এবং ঋণ নির্ভরতা কমিয়ে আনা, এটা হচ্ছে বাজেটে দিয়ে, এবং সেটার প্রতিফলন এই বাজেটে আছে, আগামী বাজেটগুলোতেও ক্রমাগতভাবে দেখা যাবে। সুতরাং এই দিক থেকে যে অভিযোগটা তোলা হয়েছিল সেই অভিযোগটা আসলে খুব টেকে না, কেননা এই বরং একটা অভ্যন্তরীণ আয়ের উপর আত্মনির্ভরশীল বাজেটের দিকেই আমরা যাচ্ছি এবং ঋণ নির্ভরতা কমিয়ে আনছি। এর বাইরে যে বড় আকারে একটা প্রশ্ন ছিল মুদ্রাস্ফীতি নিয়ে, যে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি যে 7.5-এ নামিয়ে নিয়ে আসা, এবং এখন যেহেতু যেটা 9.4-এ আছে। মুদ্রাস্ফীতির অনেকগুলো ফ্যাক্টর থাকে, তার মধ্যে মুদ্রানীতির এবং রাজস্ব নীতির একটা সম্পর্ক আছে। এখন মুদ্রানীতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যেমন ধরুন আমরা সুদের হার উচ্চ রাখা হয়েছে, এবং সুদের হার উচ্চ রাখা হয়েছিল মুদ্রাস্ফীতি কমানোর জন্য, কিন্তু এটা আবার ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে দেখলে অনেক উদ্যোক্তারা, ব্যবসায়ীরা কিন্তু অভিযোগ করছেন যে তার এর ফলে বিনিয়োগ তাদের বাধাগ্রস্ত হচ্ছে। সে কারণে একটা ভারসাম্য আনার জন্য সরকার কিন্তু স্টিমুলাস প্রজেক্ট নিয়েছে, যেখানে সরকার ভর্তুকি দিয়ে একটা যে সমস্ত কলকারখানাগুলো পুঁজির অভাবে সংকটের মধ্যে আছে কিন্তু কর্মসংস্থান ব্যাপকভাবে তৈরি করতে পারবে এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করতে পারবে, সেই সব কলকারখানা, বন্ধ কলকারখানা, রাষ্ট্রীয় থেকে শুরু করে বেসরকারি কলকারখানা উৎপাদন প্রক্রিয়া যাতে সচল হয় তার জন্য স্টিমুলাস প্রজেক্ট আছে। তার মানে দেখা যাচ্ছে যে মুদ্রানীতি এবং রাজস্ব নীতি যেটা সরকারের দিক থেকেই যাবে, এর একটা ভারসাম্য সৃষ্টি করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এর বাইরেও ধরুন আমাদের এখানে এক্সচেঞ্জ রেট, যেটা বিনিময় হার, সেটাকে একটা আপনার
যাতে স্থিতিশীল থাকে, এখানে যাতে আমাদের যে রিজার্ভ, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটাও যাতে আমাদের একটা শক্তিশালী জায়গায় থাকে। ডিরেগুলেশন যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার জন্য, কৃষি শিল্প সহ এইসব উৎপাদন প্রক্রিয়ায় এবং যাতে আমাদের পণ্যমূল্য কম হয়, সেটার জন্য ব্যবসার খরচ যাতে কমে যায়, তার জন্য অনেকগুলো উৎসে কর কর্তন সহ বহু জায়গা থেকে কর ব্যবস্থাপনাকে ওটার উপযোগী করা হয়েছে। সব মিলে নিত্য প্রয়োজনীয় যে 60টি পণ্যের উপরে কর কমানো হয়েছে ব্যাপকভাবে। এটা কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে তার আওতার মধ্যে থাকে সেটার দিক থেকে একটা চেষ্টা। সব মিলিয়ে ব্যবসার খরচ যদি কমে, ব্যবসা যদি সহজ হয় এবং এই আমাদের যে মুদ্রানীতি, আমাদের যে রাজস্ব নীতি, বিনিময় হার, রিজার্ভ, এইসব জায়গাগুলো যদি আমরা স্থিতিশীল এবং অনুকূল রাখতে পারি, তাহলে এই লক্ষ্য মুদ্রাস্ফীতি কমে আসার যে জায়গা সেটা কমবে। পাশাপাশি যে বাজার সাপ্লাই চেন, যেখানে আসলে একটা বড় আকারের কারসাজি হয় এবং এর মধ্য দিয়ে দাম বৃদ্ধির একটা উৎস সেখানে বড় আকারে থাকে, সেইটাও আমরা নিয়ন্ত্রণের সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব। এবং তার মানে হচ্ছে যে একদিকে সাপ্লাই চেনের সমস্যা দূর করা, অন্যদিকে হচ্ছে নীতিগতভাবে মানে পলিসি এমনভাবে বদলানো যেটা আসলে মুদ্রাস্ফীতিকে ঠিক জায়গায় রাখবে।